ভারতবাসী ও ভারতবর্ষ জানে তার স্বাধীনতার পথে সর্বোত্তম ভূমিকা পালন করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ও তার আজাদ হিন্দ ফৌজ। নমস্কার বন্ধুরা, রিক মন্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক ও শেয়ার করুন। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে লড়া মহান সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নক্ষত্রদের ভিড়ে নেতাজি সুভাষচন্দ্র বোস সত্যিই পূর্ণিমার চাঁদ। আজ দিল্লির ইন্ডিয়া গেট ও ন্যাশনাল ওয়ার মিউজিয়ামের মাঝখানের ক্যানেপিতে, যেখানে আগে ইংল্যান্ডের রাজা জর্জ পঞ্চমের মূর্তি ছিল, ওই জায়গায় নেতাজির মূর্তি প্রমাণ করে যে ভারতবাসীর কাছে তিনিই সর্বোত্তম মহানায়ক। এই কাহিনী শুরু 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশন এবং তারপর ত্রিপুরী অধিবেশন, যেখানে নেতাজি গান্ধীজির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোটে জয়লাভ করে এবং তিনি কংগ্রেসের নতুন সভাপতি হন। কিন্তু গান্ধীজির সঙ্গে মতবিরোধের জন্য নেতাজি ওই সময় কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং সুভাষচন্দ্র বসু বুঝতে পারেন যে ভারতবর্ষকে স্বাধীন করতে হলে ব্রিটিশ ইম্পেরিয়াল ফোর্সকে হারাতেই হবে এবং তার জন্য বিদেশি শক্তির সাহায্যের প্রয়োজন। তাই তিনি ছদ্মবেশে দেশত্যাগ করেন এবং নেতাজি আফগানিস্তান হয়ে, রাশিয়া হয়ে 1942 সালে জার্মানি পৌঁছন এবং নেতাজি ওই সময় ব্রিটিশদের হয়ে যুদ্ধ করা জার্মানির হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে সৈন্যদল তৈরি করেন এবং তার উদ্দেশ্য ছিল রাশিয়া হয়ে, আফগানিস্তান হয়ে ওই সেনাদের নিয়ে ভারতে আসা এবং ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু ওই সময় হিটলার রাশিয়া আক্রমণ করলে তার রাশিয়া হয়ে ভারতে আসার পথ বন্ধ হয়ে যায়। জার্মানি রাশিয়া আক্রমণ করলে এই অবস্থায় নেতাজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে 1943 সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস, 2 মাস সময়ে জার্মানি থেকে সাবমেরিন করে জাপানে পৌঁছন এবং জাপানের সমর্থন লাভ করার পর তিনি সিঙ্গাপুরে যান এবং সিঙ্গাপুরে রাসবিহারী বসে তৈরি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বভার গ্রহণ করেন এবং অক্টোবর 1943-এ তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন এবং 6 নভেম্বর 1943 তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীন করেন এবং নাম রাখেন শহীদ ও স্বরাজ। 1944 সালে জানুয়ারি মাসে আজাদ হিন্দ বাহিনী সদর দপ্তর সিঙ্গাপুর থেকে বার্মার রেঙ্গুনে স্থানান্তর করা হয়, যাতে সহজেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় এবং যুদ্ধ ঘোষ হল চলো দিল্লি। 6 এপ্রিল 1944 আজাদ হিন্দ বাহিনী কোহিমা পাস অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা ইন্দো বার্মা বর্ডারে নাগাল্যান্ড এবং মণিপুরের বিস্তীর্ণ অঞ্চল সফলতার সঙ্গে যুদ্ধ করে তারা স্বাধীন করে এবং এই সময় জাপান আজাদ হিন্দ বাহিনীকে সাহায্য বন্ধ করে দেয়। তারা অস্ত্র, খাদ্য, ওষুধ কিছুই সাহায্য করেনি এবং এই দুর্গম পরিস্থিতির মধ্যে আজাদ হিন্দ বাহিনী যুদ্ধ চালিয়ে যায়। এরপর আমেরিকা 1945 সালে জাপানে হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা ফেলে এবং যার ফলে 15 আগস্ট 1945 জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে এবং বলা হয় যে 18 আগস্ট 1945 সালে তাইপেতে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, যা ভারতবাসী ও ভারতবর্ষ কখনোই স্বীকার করেনি। এরপর ইংরেজরা আজাদ হিন্দ ফৌজের সেনাদের যুদ্ধবন্দী করে দিল্লি নিয়ে যায় এবং দিল্লির লালকেল্লায় তাদের উপর বিচার শুরু করে, যার ফলে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স, কানপুর, করাচি, গিলগিট, রয়্যাল ইন্ডিয়ান নেভি, বোম্বাই, বিশাখাপত্তনম, কোচিন এর ভারতীয় জওয়ানরা বিদ্রোহ ঘোষণা করে এবং আজাদ হিন্দ ফৌজের প্রতি ভালোবাসার এই বিদ্রোহ গোটা ভারতীয় জনমানুষে ছড়িয়ে পড়ে, যার ফলে ইংরেজরা বুঝতে পারে যে ভারতবর্ষে তাদের দিন শেষ হয়ে গেছে, যা ভারতের স্বাধীনতার পথকে প্রশস্ত করে দেয়। এবং 1947 সালের 15 আগস্ট যখন দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতার পতাকা ওড়ানো হয়, তখন নেতাজি উপস্থিত না থাকলেও ভারতবাসী ও ভারতবর্ষ জানে তার স্বাধীনতার পথে সর্বোত্তম ভূমিকা পালন করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ও তার আজাদ হিন্দ ফৌজ।